আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। আচ্ছা, তো আজকে হচ্ছে তোমাদের পারপেচুয়াল সিস্টেম জার্নালের বা মার্চেন্ডাইজিং জার্নালের 2 নম্বর ক্লাস। তো আমরা প্রথম ক্লাসে বেসিক সহ সব কিছু আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। আজকে আমরা ইনশাআল্লাহ একটা সম্পূর্ণ বোর্ড প্রশ্ন সলভ করব এবং আরও অনেক কিছু তোমরা আজকে জানতে পারবা পাশাপাশি। ঠিক আছে, তো সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও। তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও। অর্জুন, সব গ্রুপে দেওয়া হয়েছে? আচ্ছা, দেখি কতজন জয়েন করেছো। সবাই জয়েন করে ফেলো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, MH আবিব, ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পরীক্ষা গেছে। তো আজকে পরীক্ষা গেছে তোমরা কিন্তু 2025-26 সেশন, আর পরীক্ষা গেছে হচ্ছে 2024-25 সেশন। ইনশাল্লাহ আমাদের প্লে লিস্ট থেকে যত ক্লাস আছে এখান থেকে ম্যাথ 100% কমন আসছে। একটা ম্যাথও আমাদের পড়ানোর বাইরে আসে নাই, এবং এটা স্ক্রিনশট তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়েছি, তোমরা দেখেছো। 100% কমন আসছে এবং অনেকে বলছে যে আমাদের পরীক্ষা দেওয়ার পরে A+ পাবে তারা, ইনশাল্লাহ এটা তারা আশা করতেছে। তো তোমাদেরও যারা 2025-26 ব্যাচ আছো, তোমাদেরকে ইনশাল্লাহ কথা দিলাম যে যদি আমার কথা শুনো, আমার কথা মতো পড়ো, ইনশাল্লাহ তোমরা যদি আমার কথা মতো শুনো, যারা শুনবা, যারা পড়বা, স্টাডি করবা এবং যারা পরিশ্রম করবা, 100% তোমাদের ইনশাল্লাহ A+ থাকবে। ঠিক আছে, এবং আমাদের প্রত্যেক ব্যাচে অনেক স্টুডেন্টস A+ পেয়ে থাকে, এই বিষয়ে তোমরা অবগত আছো, তোমাদের স্ক্রিনশটগুলো দেওয়া হয়েছে আগেও। ওকে, তো যাই হোক, আমরা আজকে যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। রায় কর্মকার, নমস্কার ভাইয়া। রিয়া রহমান, ওয়ালাইকুম আসসালাম। তো মনে রাখবা, তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হো না, একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবা। আর মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের 11+ একাডেমি পেজে SMS করলে হয়ে যাবে। ঠিক আছে, SMS করে অ্যাড হয়ে যাবে। আর পেজের মধ্যে SMS করো সবসময় সকাল 9টা থেকে রাত 9টা, এরকম সবসময় মনে রাখবো। সকাল 9টা থেকে রাত 9টা, এর মধ্যে তোমরা SMS করলে বা দিলে তোমরা খুব সহজে কি করতে পারবা, মানে আনসার পেয়ে যাবে। এখানে অ্যাসিস্ট্যান্টরা তখন থাকে, মানে আমাদের যারা কলিগ আছে তারা থাকে। পাশাপাশি হচ্ছে তোমাদের কিন্তু এই অ্যাকাউন্টিংটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি ফিনান্স কিন্তু লাইভ ক্লাস হচ্ছে। ফিনান্স কিন্তু আমরা অলরেডি এক চ্যাপ্টার শেষ করে ফেলছি এবং দ্বিতীয় চ্যাপ্টার শুরু করে ফেলছি। ইকোনমিক্সও আমরা ক্লাস শুরু করে ফেলছি, আজকে 2 নম্বর ক্লাস গেছে। আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা খুবই স্যাটিসফাইড। তোমাদেরকে বিভিন্ন সময় আমরা স্ক্রিনশট দিব যে তাদের রিভিউ, তাদের কথাবার্তা কেমন, যে তারা আমাদের স্যাটিসফাই কিনা, সেই স্ক্রিনশটগুলো তোমরা পাইবা। তো আমি তোমাদের কাছে একটা আহ্বান করি সব সময়, ভাই একদম বেসিক থেকে শিখতে চাইলে 11+ একাডেমিক কোর্সে জয়েন করবা। এবং তোমাদের আমি একটা কথা বারবার বলি, তোমরা 100 জন টিচারের কাছে ক্লাস করবা। কতজন? 100 জন প্লাস টিচারের কাছে ক্লাস করবা, অথবা 100 জন প্লাস প্ল্যাটফর্মে তোমরা ক্লাস করবা। সকল টিচার থেকে যদি মনে হয় যে আমার ক্লাস তোমাদের কাছে 1 নম্বরে আছে, তখনই আমাদের ক্লাসে ভর্তি হইবা। তাছাড়া ভর্তি হওয়ার দরকার নাই। ধরো অন্য কোনো এক টিচার, তোমার পাশের বাড়ির টিচার, সে তোমার র্যাঙ্কিংয়ে 1 নম্বর আছে, তাহলে আমার কাছে ভাই তোমার ভর্তি হওয়ার দরকার নেই। আমি কথাটা কি বলতে বলছি, আমি যে সবচেয়ে ভালো পড়ার ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আমি তোমাকে কি বলছি যে তুমি যদি 100+ স্টুডেন্টের কাছে ক্লাস করো, সে 100+ টিচারের কাছে যদি ক্লাস করো, 100+ টিচারে তুমি ক্লাস দেখছো, 100+ টিচারের ক্লাস থেকে সব থেকে যদি আমার ক্লাসটাই বেস্ট মনে হয়, তাহলে তুমি আমার কাছে ভর্তি হবে। এই জন্য তোমরা অবশ্যই আমাদের ক্লাস করবা, বুঝবা তারপরে। আর যদি আমার ক্লাস বেস্ট মনে না হয়, তাহলে আমার কাছে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে তোমাদের কাছে এটাই আমার আহ্বান যে তোমরা আমার অ্যাকাউন্টিং ক্লাস করো। ইকোনমিক্স যারা ভর্তি হচ্ছে তাদের সাথে যোগাযোগ করো এবং তোমরা নিজেরও ইকোনমিক্স ক্লাস দেখো, ডেমো ক্লাস দেখো, ফিনান্স ডেমো ক্লাস দেখো এবং অন্যান্য স্যারের ক্লাস দেখো। ইনশাল্লাহ তোমাদের 100 থেকে 100 যদি মনের মতো যদি A+ পাওয়ার মতো ক্লাস হয়, সেক্ষেত্রে আমাদের কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য 11+ একাডেমি পেজে যোগাযোগ করবা। আচ্ছা, তো আমরা চলে যাবো আমাদের আলোচিত বিষয়ে। আমরা ছিলাম হচ্ছে আমাদের মার্চেন্ডাইজ জার্নালের কত এই 2 নম্বর ক্লাস। তো আমরা জানি যে আমাদের এই টপিক্স থেকে 100% ম্যাথ আসবে। হ্যাঁ, ওই যে নিপারও কিন্তু বলে ফেলছে যে অনেক ভালো ক্লাস হয়। রিপা, তুমি আমার কোন কোন পেড কোর্সে ভর্তি আছো, কোন কোন সাবজেক্টে ভালো ক্লাস হয়, তুমি নিজের মতো করে রিভিউ দাও
ভাই আমাকে ভালো বলার দরকার নেই, তুমি অনেস্টভাবে রিভিউ দাও যেন ওরা দেখতে পারে যে তুমি কোন কোন পেড ক্লাসে যুক্ত আছো এবং তোমার কোন কোন ক্লাসগুলো ভালো লাগতেছে। আচ্ছা, তো আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে একটা সুন্দরভাবে পিরিয়ডিক সিস্টেমটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, পারপিচুয়াল সিস্টেমটা কোন বিজনেস থেকে আসছে, এই জিনিসগুলো কিন্তু সুন্দর করে আমি তোমাদেরকে বুঝাইছি এবং পিরিয়ডিক সিস্টেমের জার্নালও তোমরা সুন্দর করে শিখে ফেলছো এবং পারপিচুয়াল সিস্টেমের জার্নালে কিন্তু আজকে 2 নম্বর ক্লাস, এটাও ইনশাল্লাহ 100-এ 100 শিখবা, কোনো মুখস্থভাবে তোমাদেরকে শিখাবো না। তো এখন আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দিব, সেই জিনিসটা হচ্ছে কি জানো নি, যে পিরিয়ডিক এবং পারপিচুয়াল সিস্টেমের একটা শীট আছে, যে আসলে পিরিয়ডিক যেমন আমাদের যদি আমরা যদি পণ্য ক্রয় করি, হ্যাঁ, যেমন হচ্ছে পারচেস প্রোডাক্ট, আমরা পণ্য ক্রয় করলে পিরিয়ডিক সিস্টেমে জানাল কি পারচেস ডেবিট, নগদে গেলে ক্যাশ ক্রেডিট, বাকি দেখলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, আমরা জানি পিরিয়ডিক সিস্টেম আমরা এই জানাল দিই। আর পারপিচুয়াল সিস্টেমের জানাল কি হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এইভাবে আমি একটা শীট তৈরি করে ফেলছি তোমাদের জন্য, কিন্তু এই শীটটা আমি বলবো কখনোই তুমি দেখবা না, কারণ এটাকে মুখস্থবিদ্যা বলা হয়। আমি গত ক্লাসে তোমাদেরকে যেটা শিখাইছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল একটা হিসাব বিজ্ঞানের অনেস্ট স্টুডেন্ট বলা হয় যারা আমার গত ক্লাসের মতো করে শিখবে। এটা হচ্ছে প্রকৃত পড়া। এইভাবেই লুকা পিসিওলি তোমাদের অ্যাকাউন্টিং শেখার জন্য তোমাদেরকে আহ্বান করছি, এভাবে তোমাদেরকে শিখতে হবে। আমি যেভাবে তোমাদেরকে গত ক্লাস থেকে শিখে আসছি এবং এভাবে আমি মুখস্থ ছাড়া একদম বেসিক থেকে শিখিয়ে যাব। তারপরও অনেক সময় দেখা যায় কোনো স্টুডেন্টের অনেক গ্যাপ থাকার পরে অনেক সময় মনে থাকতে না পারে। সেই জন্য তোমাদের এখানে আমাদের পিরিয়ডিক এবং পারপিচুয়ালের সাথে আমাদের 8টা জাবেদার একটু পার্থক্য আছে, সেই 8টা জাবেদার পার্থক্য আমি এখানে একটু দিয়ে দিছি। ঠিক আছে, তোমরা এই জাবেদাগুলো একটু দেখলে, এটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম, এটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। তবে আমি বলবো যে তোমরা ভাই এই ধরনের শিট কখনোই ফলো করবে না, যারা ভালো স্টুডেন্টস আছো কখনোই এই ধরনের শিট ফলো করবে না। এটা দিচ্ছি কেন, এটা হচ্ছে ব্যাকআপ দিয়েছি, কিন্তু ভাই এগুলা ভালো স্টুডেন্টের কাজ না। এখন এই শীটটা আমি কেন তৈরি করছি, কারণ অনেকে আছে আর্টস বা সায়েন্স থেকে আসে, তাদের জন্য অনেক সময় একটু ডিস্টার্ব হয়ে যায়। এই জন্য আমি শীটটা তোমাদের এই পিডিএফ ফাইলে অ্যাড করে রাখবো। কালকে তোমরা পিডিএফ ফাইল এটা পেয়ে যাবা, এখান থেকে তোমরা পিরিয়ডিক কী জাবেদা হয়, পারপিচুয়াল কী জাবেদা হয়, এটা তোমরা একটু পেয়ে যাবা। তো যে 8টা জাবেদার একটু ডিফারেন্স আছে, সেই 8টা জাবেদা আছে, বাকি সব জাবেদা তো সেম, আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, তো ইতিমধ্যে আমাদের এখানে কারেন্ট নাই, আমি কারেন্ট ছাড়াই পড়াচ্ছি, রুমটা অনেক গরম, তো তোমরা একটু আমাকে হেল্প করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে একজনে প্রশ্ন করছে, আমি একটা কথা জানতে চাই, অ্যাকাউন্টিং এর ইকুয়েশন ম্যাথগুলো আমরা গড় কিভাবে করবাই? অ্যাকাউন্টিং এর কোনো গড় কলম দিয়ে করা যাবে না, সব গড় পেন্সিল দিয়ে করতে হবে, আর লেখার সময় কলম দিয়ে লিখতে হবে। এটা তো ভাই সবসময় তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, এখানে তো আর প্রশ্ন দিয়ে কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে রে ভাই, এগুলো তোমরা বোকার মতো প্রশ্ন করেছো এটা। ওকে, আমরা আজকে আমাদের রানিং বিষয় নিয়ে আলোচনা করব, সবাই খেয়াল করো ভাই। আজকের ক্লাসটা অনেক বড়, এমনি অনেক বড় একটা অঙ্ক করবো আমরা। দেখো, এই হচ্ছে আমাদের বড় একটা অঙ্ক, এই জন্য ভাই আলাদা কোনো প্রশ্ন তোমরা যদি করে থাকো, আমি পরবর্তীতে এগুলো আনসার দিয়ে দিব কমেন্ট দেখে। হ্যাঁ, আচ্ছা, তো নিপারই তার রিভিউ দিয়ে দিয়েছে। আচ্ছা, তো তোমরা ভাই ক্লাস 9 থেকে জানো, ক্লাস 9 থেকে যেরকম নিয়ম এখন তো এরকম নিয়মই, যে বক্স সবসময় পেন্সিলে করতে হবে আর লেখালেখি সবসময় কলমে করতে হবে। এটা ভাই নতুন করে কিছু নাই, অনার্সের জন্য নিয়ম, লেখার নিয়ম সব আগের মতোই। দেখো, তো আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজে 2019 সালে আসছিল ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। 2019 সালে আসছে। আচ্ছা, এখন এই অঙ্কটা আমরা জানি, আমরা পারপিচুয়াল সিস্টেম জার্নাল করতেছি, অবশ্যই এটা একটা পারপিচুয়াল সিস্টেম জার্নাল। তারপরে এখানে তুমি কিভাবে বুঝবা এটা পারপিচুয়াল সিস্টেম জার্নাল? তারা একটু গেটটা লাগাই দিয়ে আসি, কেউ নয় আজকে। আচ্ছা, তো এটা হচ্ছে কি তোমার পারপিচুয়াল সিস্টেম জার্নাল। তো চলো আমরা একটু দেখি কি লেখা আছে। দেখো, লেখা আছে প্রেজেন্টেড ভ্যালু, নিচে প্রেজেন্টেড করা হয়েছে আর দ্য সিলেক্টেড ট্রানজ্যাকশন, এখানে কিছু চিহ্নিত লেনদেন অফ চৌধুরী কোম্পানি ইন দ্য মান্থ অফ জুলাই 2018 সাল। 2018 সালে জুলাই মাসে কিছু লেনদেন এখানে দেওয়া হয়েছে, সেই লেনদেনগুলো এখানে কি দেওয়া হয়েছে। তাহলে এখানে বলতেছে এট দ্য বিগিনিং অফ জুলাই 2018 দ্য লেজার শোড ক্যাশ। তো এট দ্য বিগিনিং অফ 2018 সালের শুরুতে
লেজার শো, মানে লেজার মানে খতিয়ানে শো করা হয়েছে ক্যাশ আছে 5,000 টাকা, মার্চেন্ডাইজ আছে ইনভেন্টরি 15,000 টাকা, এবং ফার্নিচার আছে কত 2,000 টাকা, ক্যাপিটাল আছে কত 25,000 টাকা। মানে ব্যবসাটা অনেক আগেই শুরু হয়েছে। সেই ব্যবসাটা শুরু হওয়ার পরে জানুয়ারি মাসে কি করা হয়েছে, জানুয়ারি মাসে তোমার এই ব্যালেন্সগুলা বিভিন্ন আমরা জাবেদা করে খতিয়ান করে খতিয়ানে ব্যালেন্সগুলো দেখা গেছে। তো এগুলো হচ্ছে ব্যালেন্স। মনে রাখতে হবে 1 তারিখে যদি তোমাদের কোনো ব্যালেন্স থাকে ব্যালেন্সের জন্য কোনো জাবেদা দিতে হয় না। জাবেদায় যদি কখনো উদ্বৃত্ত বা ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সের জন্য কোনো জাবেদা দিতে হয় না। তাহলে এগুলোর জন্য আমাদের কোনো জাবেদা হবে না। আমাদের জাবেদা হচ্ছে যেগুলো লেনদেন সেগুলোর জন্য আমাদের এখান থেকে জাবেদা শুরু হবে। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 প্রায় 10টা জাবেদা এখানে আছে। তো এখন তোমাদের এত বড় অঙ্ক আসে না, আর ছোট ছোট অঙ্ক আসবে যেহেতু মার্কসের একটা বন্টন হয়েছে। তো নিচে দেখো লেখা আছে দ্য জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইউজিং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম লেখা থাকবে। তোমার নর্মালি যখন পারপিচুয়াল জাবেদা দেবে তখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম লেখা থাকবে। পাশাপাশি তোমার এখানে দেখবা যে সেলসের সাথে কস্ট দেওয়া থাকবে। কিসের সাথে? যে সোর্স মার্কেন্টাইজ এত টাকা, কস্ট হচ্ছে কত টাকা। সেলসের সাথে সবসময় কস্ট দেওয়া থাকলে মনে করে নিতে হবে এটা পারপিচুয়াল সিস্টেম জার্নাল। আচ্ছা, তো তোমরা সবাই একটু রেডি লিখে দিলে আমি এখন এক এক করে জাবেদা করে দেবো। দেখি সবাই প্রত্যেককে রেডি কমেন্ট করো, আমি এক এক করে সুন্দর করে জাবেদা করে দিব। প্রত্যেকে রেডি কমেন্ট করে দিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে একজনে বলছে তন্ময়কুর স্যার কেন হলো না, আমাদের একটু বলুন স্যার ভালো করে। শোনো, এখানে যে ব্যালেন্সগুলো আছে ব্যালেন্সগুলোর জাবেদা আগেই হয়ে গেছে, গত মাসে হয়ে গেছে, এবং গত মাসে ব্যালেন্স করে জাবেদা হয়ে খতিয়ান হয়ে এখানে আসছে যে আমার নগদ আছে এত টাকা, আমার ইনভেন্টরি আছে 15,000 টাকা, ফার্নিচার আছে 2,000 টাকা, ক্যাপিটাল আছে 25,000 টাকা। মানে এগুলা বিগত সময় জাবেদা হয়ে গেছে, জাবেদা হওয়ার পরে খতিয়ান হয়েছে, খতিয়ান হওয়ার পরে খতিয়ানের ব্যালেন্সগুলো এখানে দেখাইছে। তাহলে এগুলাকে আবার নতুন করে জাবেদা দেওয়া হচ্ছে বোকামি। যদি বইয়ের মধ্যেও দেওয়া থাকে, আমি তোমাদের বলে দিলাম বইয়ের মধ্যে দেওয়া থাকলেও বোকামি, কারণ ব্যালেন্সের কখনো জাবেদা হবে না। ব্যালেন্স দেওয়া মানে কি এগুলো জাবেদা আগেই হয়ে গেছে। এই জন্য ব্যালেন্স কোনো সময় যদি দেখো যে কোনো প্রারম্ভিক তারিখে কোনো ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে সেক্ষেত্রে কোনো জাবেদা হবে না। যদি কোনো বই কোম্পানি জাবেদা দিয়ে থাকে এটাও একটা বোকামি করেছে, এটা জাবেদা দেওয়া উচিত না, কারণ এই ধরনের জাবেদাগুলো আগেই হয়ে গেছে। এই জন্য আমি নতুন করে কেন জাবেদা দিব? আমার নতুন যে ট্রানজেকশন হয়েছে আমি সেইগুলোর জাবেদা দিব। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ, কিন্তু জাবেদা দিলে কোনো সমস্যা হয় না, এই জন্য অনেক বই দেয়, কিন্তু জাবেদা দেওয়াটা বোকামি। যেই জিনিসগুলো জাবেদা হয়ে গেছে, খতিয়ান হয়ে গেছে, খতিয়ান হয়ে ব্যালেন্স এসে পড়ছে, সেই জিনিসের জাবেদা আমি কেন দিব? হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রথম কথা। এটা অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে পড়ে না, তাহলে তুমি দিবা না, শেষ। আচ্ছা, আচ্ছা কাউসার ভাই, তুমি ক্লাসগুলো একটু দেখে নিও। তাহলে কাউসার তুমি যদি আমাদের প্লে লিস্ট থেকে একটু ক্লাস দেখে নাও, আরো ভালো কিছু বুঝবে ইনশাল্লাহ তোমার জন্য। তুমি ইউটিউবে প্লে লিস্টে চলে যাও, তুমি এখানে 23-24 ক্লাসগুলো করো, ভালো করবা। আচ্ছা ভাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে আজকে, আমাদের শুরু করতে দেরি হয়ে যাচ্ছে। চলো আমরা একটু মনটা ঠান্ডা করে একটু ধীরে ধীরে এখন পড়বো। আচ্ছা, 1 নম্বর দেখো কি বলছে। কি পড়ছে দেখো, 1 নম্বর বলছে জুলাই 3 পারচেস মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ পারচেস করা হয়েছে অন অ্যাকাউন্ট বাকিতে ফ্রম নূর মোহাম্মদ ট্রেডিং। কত? 10,000 টাকা। ট্রামস 2/10 and 30। আচ্ছা, তো আমরা তাদের কোম্পানি থেকে 10,000 টাকার পণ্য বাকিতে কিনেছি। তাহলে আমি যদি একটু লিখি 2018 সাল, যদি একটু লিখে রাখি, আমাদের অঙ্ক করতে থাকে 2018 সাল। তাহলে জুলাই কত? 3। আচ্ছা, জুলাই 3, ঠিক আছে। জুলাই 3 পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম নূর মোহাম্মদ ট্রেডিং 10,000 টাকা। তো নূর মোহাম্মদ ট্রেডিং থেকে আমরা 10,000 টাকার মার্চেন্ডাইজ কিনছি। তাহলে আমরা যদি মার্চেন্ডাইজ কিনি, আমরা জানি মার্চেন্ডাইজ হচ্ছে আমাদের জন্য সম্পদ। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। এখানে মনে রাখতে হবে জাবেদা দিতে হবে, আবার কি ব্যাখ্যাও দিতে হবে। আমি কিন্তু গড়টর বানাবো না, কারণ এটা সময় লাগে, এই জন্য আমি জাস্ট জাবেদা করে যাব। সবসময় মনে রাখতে হবে জাবেদার সবার ব্যাখ্যা দিতে হবে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 10,000 টাকা আমার প্রতিষ্ঠানের সম্পদ আসছে, এবং আমি বাকিতে কিনা কেন দায় বাড়ছে, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট কত? 10,000 টাকা। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট কত? 10,000 টাকা। আচ্ছা, গুড। তাহলে আমাদের চলে গেল। এখন এখানে একটা কথা লেখা আছে, এই কথাটার বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের জন্য এটা একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার তো এই কথাটা বললো না, এটা কি লেখা। এটা হচ্ছে একটা টার্মস। কি টার্মস? এটা হচ্ছে একটা কি টার্মস। এটা কোন ধরনের টার্মস? টার্মসটা হচ্ছে যে এখানে কি লেখা আছে? লেখা আছে 2/10, 2/10 আর n কত? 30। এর মানে হচ্ছে, যদি যারা সায়েন্স বা আর্টস থেকে আসছো তাদের জন্য আর কি, কমার্সের ওরা এগুলো জানো, না জানো দেখো,
2/10 মানে যদি 10 দিনের ভিতরে আমি এই টাকাটা পরিশোধ করে দিতে পারি তাকে, তাহলে সে আমাকে 2% ছাড় দিবে। কি বলছে? 2/10 মানে কি? যদি 10 দিনের ভিতরে 10 দিনের মধ্যে যদি আমি টাকাটা তাকে পরিশোধ করে দিতে পারি, সে আমাকে ওই টাকা থেকে 2% ছাড় দিবে। আর 30 দিন মানে 30 মানে কি? নির্তিরিশ, এই 30 দিনের মধ্যে টাকাটা দয়া করে তাকে দিয়ে দিতে হবে। মানে সে আমাকে শর্ত দিচ্ছে বিক্রি করার সময়, টার্মস মানে কি? শর্ত, যে ভাই আপনি 10,000 টাকার পণ্য বাকিতে নিয়েছেন, ভালো কথা, আমি কিন্তু একবারে বুঝাবো, অন্যগুলো আর বুঝাবো না। আপনি 10,000 টাকার পণ্য নিয়েছেন, ভালো কথা ভাই, তবে আপনাকে আমি একটা সুযোগ দিয়ে একটা শর্ত দেই, আপনি যদি 10 দিনের মধ্যে টাকা দিতে পারেন, তাহলে এখান থেকে আমি আপনাকে 2% ছাড় দিব, আপনি 2% টাকা কম দিবেন। আর 30 মানে কি? দয়া করে আপনি 30 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিবেন, এর বেশি দেরি করবেন না। এটা মানে হচ্ছে শর্তের মানে হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে? তো এই শর্তের কোনো কাজ নেই এখানে। শর্ত হচ্ছে টাকা দেওয়া এবং নেওয়ার সময় যদি আমি টাকা পরিশোধ করি, সেক্ষেত্রে শর্তের কাজ লাগবে, তাছাড়া শর্তের কোনো কাজ নাই। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। শর্ত হচ্ছে কখন? যখন আমি টাকা দিব তখন শর্তের কাজ, এছাড়া শর্তের কাজ নেই। এরপরে July 5, কত? July 5, দেখো মানে বলছে July 5। তো তোমরা কিন্তু এগুলো এখন জানো ভালো করে, আমি কালকে বুঝাইছি। সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 32,000 টাকা। সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 32,000 টাকা। আমি মার্চেন্ডাইজ বিক্রি করেছি 32,000 টাকার বাকিতে। সোল্ড মার্চেন্ডাইজ বিক্রি করেছি অন অ্যাকাউন্ট বাকিতে 32,000 টাকা। তো এফবি ও ডেস্টিনেশন এই জিনিসটা একটু থাকবে, এটা আমি একটু পরে বুঝাবো, আগে একটু বুঝাই। এই জিনিসটাই তোমাদের ভালো করে বুঝতে হবে আজকে। আচ্ছা, তো সোল্ড অন মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 32,000 টাকা, আমি 32,000 টাকা পণ্য বিক্রি করেছি, এই ছিল আমার শর্ত। 2/10 and 30। দ্য কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ কত? 24,000 টাকা। ওই মার্চেন্ডাইজ ব্যয় হচ্ছে কত? 24,000 টাকা। তা আমি 32,000 টাকা পণ্য বিক্রি করছি, যেটা আমার কিনা মূল্য ছিল কত? 24,000 টাকা। তাহলে আমার যাবে কি হবে? তোমরা কিন্তু ভালো করে গত ক্লাসে শিখাই দিছি। তাহলে আমি যেহেতু বাকিতে বিক্রি করেছি, এই জন্য আমার অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট কত? 32,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আমি বিক্রি করছি 32,000 টাকা। সেলস ক্রেডিট কত? সেলস ক্রেডিট হচ্ছে 32,000 টাকা। তা আমরা জানি আমাদের এই পারপিচুয়াল সিস্টেমে আমি গত ক্লাসে সব কিছু বুঝাইছি, কোনো মুখস্থ করে না, একদম 100 বুঝাইছি। কিন্তু এই জিনিসগুলো আমি যদি আজকেও বুঝাই, তাহলে ভাই কষ্ট হয়ে যাবে আমার জন্য এবং তোমাদের জন্য কষ্ট হবে, এবং ক্লাস অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? তা আমরা জানি বিক্রি করার জন্য আমাদের জাবেদা দিতে হয় দুইটা। একটা হচ্ছে কি? বিক্রয়ের যে টাকা, সেটা হচ্ছে আমাদের নগদে বিক্রি করলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। বাকিতে বিক্রি করলে দেনদার ডেবিট, সেলস ক্রেডিট। আর একটা হচ্ছে আমাদের কষ্টের জন্য একটা জাবেদা দিতে হবে। কেন দিতে হবে? এগুলো প্রথম ক্লাসে বলা হয়েছে। তো কষ্টের জন্য আমরা জাবেদা দেবো কি? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। ঠিক আছে? কত? 24,000 টাকা। আর আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত? 24,000 টাকা। ঠিক আছে ভাই? আচ্ছা, ওকে। তো এই পর্যন্ত যারা বুঝছো লেখো ওকে। এই পর্যন্ত যারা বুঝছো একটা ওকে লিখে দাও। আমি তোমাদের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত যারা বুঝছো একটু ওকে লিখে দাও। ঠিক আছে? এই পর্যন্ত যারা বুঝছো একটু ওকে লিখে দাও। জুলাই 5 পর্যন্ত যে বুঝে থাকো একটু ওকে লিখে দাও। তাহলে আমরা জানি পারচেজের জাবেদা কি? মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সেলস জাবেদা কি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আবার কষ্টের জন্য একটা দিতে হয়, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ওকে, গুড। সবাই কিন্তু বুঝতেছে। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে স্যার এফবি ও ডেস্টিনেশন লেখা কেন? শোনো, আমি তোমাদের একটা জিনিস বুঝাই দিই। এই জিনিসটা আবার আমার শিটে দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখো, এই জিনিসটা এই যে শিটে দেওয়া আছে। ঠিক আছে? এফবি ও ডেস্টিনেশন লেখা থাকলে কি, শিপিং পয়েন্ট লেখা থাকলে কি। তাহলে আমি এখান থেকে একটু বুঝাই দিই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। শিটটাতে দেওয়াতে দেখা যায় একটু উপকার হয়েছে। এখানে একটা জিনিস লেখা আছে, দেখ আমি তো খেয়াল করি না যে এটা লেখা আছে এখানে, আমি ভাবছি নিজে বুঝাই দিব। তো এই জিনিসটা একটু খেয়াল করে দেখো সবসময়। দেখো নোট, কি নোট? দেখো, পণ্য ক্রয় বিক্রয়ের সময় যদি এফওবি ডেস্টিনেশন বলা থাকে, তাহলে পরিবহন খরচ বিক্রেতা প্রদান করবে। ঠিক আছে? কি লেখা আছে? পণ্য ক্রয় বিক্রয়ের সময় যদি এফওবি ডেস্টিনেশন বলা থাকে, তাহলে পরিবহন ব্যয় বিক্রেতা প্রদান করবে। এখন এফওবি ডেস্টিনেশন জিনিসটা কি, এটা আবার তোমাকে আজকে যদি সময় হয় বুঝাই দিব, কিন্তু এতটুকু বুঝা রাখো। এবং পণ্য ক্রয় বিক্রয়ের সময় যদি এফওবি শিপিং পয়েন্ট বলা থাকে, তাহলে পরিবহন ব্যয় ক্রেতা দেবে। তাহলে আমি যদি এখান থেকে একটু বুঝাই, দেখো এই যে 5 নম্বর লেনদেন, 5 নম্বর লেনদেনে কি লেখা আছে? এফওবি ডেস্টিনেশন। মনে রাখতে হবে, যখনই এফওবি ডেস্টিনেশন কোনো লেনদেনে লেখা থাকবে, ওই লেনদেনের জন্য যদি কোনো পরিবহন ব্যয় লাগে, তাহলে বিক্রেতা দিবে। কি দিবে? বিক্রেতা দিবে। আর যদি এফওবি শিপিং পয়েন্ট লেখা থাকে, আর যদি এফওবি শিপিং পয়েন্ট লেখা থাকে, যেই লেনদেনের সাথে লেখা থাকবে, ওই লেনদেনের জন্য যদি মালামাল আনতে পরিবহন কোনো ব্যয় লাগে, সেক্ষেত্রে ক্রেতা দিবে। তার মানে মনে রাখবা, শিপিং পয়েন্ট লেখা থাকলে ক্রেতা দিবে, আর ডেস্টিনেশন লেখা থাকলে বিক্রেতা দেবে। আবারও বলতেছি,
যদি কোনো লেনদেনের পাশাপাশি FOB ডেস্টিনেশন অথবা FOB শিপিং পয়েন্ট লেখা থাকে, যদি ডেস্টিনেশন লেখা থাকে তাহলে বিক্রেতা দিবে, ঠিক আছে। আর যদি শিপিং পয়েন্ট লেখা থাকে তাহলে কে দিবে? ক্রেতা দিবে। এই জিনিসটা আপাতত এতটুকু মনে রাখো, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তো আমরা চলে যাব 7 তারিখে। আচ্ছা, 7 তারিখ দেখো, 7 এখন লেখা দেখা আছে পে 200 টাকা ফ্রেড অন জুলাই 5 সেল। জুলাই 5 তারিখে যে সেল হয়েছে সেটার জন্য 200 টাকা কি করা হয়েছে? পেড পরিশোধ করা হয়েছে 200 টাকা ফ্রেড অন জুলাই 5। জুলাই 5 তারিখে যে সেল করা হয়েছে তার জন্য 200 টাকা পরিবহন ব্যয় পরিশোধ করা হয়েছে। এখন এই পরিবহন ব্যয় কে দিবে? জুলাই 5 তারিখের পরিবহন ব্যয় কে দিবে? এখন তুমি নিয়মে চলে যাও, দেখো লেখা আছে কি FOB ডেস্টিনেশন, তার মানে কি বিক্রেতা দেবে। তার মানে কি বিক্রেতা দেবে। তো এখানে বিক্রেতা কি? আমি না? অবশ্যই আমি, কারণ আমি এখানে লিখছি সোল্ড মার্চেন্ডাইজ, তার মানে আমি বিক্রি করছি, আমি বিক্রেতা। হ্যাঁ, আমি বিক্রি করেছি, তার মানে আমাকে টাকাটা দিতে হবে। তখন যখনই আমার পরিবহন ব্যয়ের জন্য কোনো টাকা দিতে হবে, তখন আমার এটা কী হবে? পরিবহন ব্যয় ঠিক আছে, জুলাই 7 পরিবহন ব্যয় ডিবিট, এটা আমার কি? বিক্রয় পরিবহন। তাহলে এটা গেলে ফ্রেড আউট। দাঁড়া, ফ্রেড বানানটা একটু দেখালোই, বুঝলা গেছি। FRI ফ্রেড আউট। ফ্রেড আউট এটাকে বলা হয় বিক্রয় পরিবহন। ফ্রেড আউট এটা একটা খরচ, খরচ বলে ডিবিট হয়। ডিবিট কত টাকা? 200 টাকা। এবং এটা নগদে হয়ে থাকে, আমার নগদ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট কত? 200 টাকা। তাহলে আমি আবার একটু সংক্ষিপ্তভাবে বুঝাই। নিয়ম হচ্ছে, যদি FOB ডেস্টিনেশন লেখা থাকে, যে লেনদেনের সাথে লেখা থাকবে ওই লেনদেন সংক্রান্ত যদি কোনো পরিবহন ব্যয় হয়, যদি FO ডেস্টিনেশন লেখা থাকে তাহলে বিক্রেতা দিবে, যদি FOB শিপিং পয়েন্ট থাকে তাহলে ক্রেতা দিবে। তাহলে এখানে যেহেতু FOB ডেস্টিনেশন লেখা আছে, বিক্রেতা দিবে। আর এই লেনদেনের বিক্রেতা আমি, কারণ এখানে লেখা আছে সোল মার্চেন্ডাইজ, মানে আমি পণ্য বিক্রি করেছি, আমি বিক্রেতা ছিলাম, এই জন্য এটার যে খরচ হয়েছে সেটা আমাকে দিতে হবে। তাহলে আমি বিক্রয় করে যদি বিক্রয় পরিবহন খরচ দেই, তাহলে এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। খরচের নাম কি? বিক্রয় খরচ। বিক্রয় খরচকে ইংলিশে বলা হয় ফ্রেট আউট। বিক্রয় খরচকে ইংলিশে বলা হয় ফ্রেট আউট, মানে বিক্রয় পরিবহন ব্যয় খরচ। তাহলে বিক্রয় খরচ বাড়ছে ডিবিট, তাহলে বিক্রয় পরিবহন ব্যয় ডিবিট 200 টাকা। আর আমার প্রতিষ্ঠানের নগদ টাকা চলবে, এটা নর্মালি নগদে দিতে হয়, ক্যাশ ক্রেডিট 200 টাকা। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমরা যদি জুলাই 7 তারিখ পর্যন্ত বুঝো তাহলে ডান লেখো। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। তোমরা ডান লিখে দিলে আমি বেঁচে যাবো, আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। প্রত্যেকে কমেন্ট করো, আমি প্রত্যেকের নাম পড়বো, সবাই কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, তানবিরাহি ডান। আচ্ছা, তানবিরাহি ডান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমাদের শিখতে হবে। একদিনে কিন্তু সব কিছু শেখা যায় না। আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন নতুন কিছু সামনে শিখবো। আচ্ছা, আফনান ডান। তারপর হচ্ছে তোমার নাম কি বুঝতে পারতেছি না, কেমন যেন একটা নাম, সাইমা আর কি, সাইমা। হ্যাঁ, সাইমা ডান। আয়েশা আক্তার মুন্নি ডান। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারতেছো, যারা ক্লাসে থাকতেছে না তাদের জন্য কিন্তু ঝামেলা হবে। MH আবিব ডান, মেহেদি হাসান, সৌরভ ডান। যারা মনে করতেছে যে প্রথম ক্লাস করে আমি সব পেরে যাবো, এরকম কিন্তু না, এখানে জটিল অনেক কিছু আছে। হ্যাঁ, ক্লাসে কিন্তু থাকতে হবে। ওকে, গেল এটা। তাহলে আমাদের 7 তারিখ পর্যন্ত চলে গেল। এরপর আমরা চলে যাব কত? পরবর্তী নেক্সট তারিখ। তাহলে নেক্সট লেনদেন কি? দেখো 9 তারিখ। দেখো 9 তারিখ লেখা আছে। আচ্ছা, 9 তারিখ কি লেখছে দেখো, রিসিভ ক্রেডিট ফ্রম নূর ট্রেডিং। হ্যাঁ, ট্রেডিং ফর মার্চেন্ডাইজ রিটার্ন 500 টাকা। তো এখানে রিসিভ ক্রেডিট ফ্রম নূর ট্রেডিং, আমরা নূর ট্রেডিংয়ের কাছ থেকে একটা ক্রেডিট ফর্ম রিসিভ করেছি, ঠিক আছে। ট্রেডিং ফর মার্চেন্ডাইজ রিটার্ন মানে হচ্ছে কি, যে আমরা মার্চেন্ডাইজ রিটার্ন করেছি। তাহলে তুমি যখন এখানে মার্চেন্ডাইজ রিটার্ন দেখবা, এখন তুমি যদি বুঝতে অসুবিধা হয় যে এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত, ঠিক আছে, এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত, তাহলে মনে রাখতে হবে যে তুমি নূর ট্রেডিং এর কাছে যাও, দেখো নূর মামুর ট্রেডিং, নূর মামুর ট্রেডিং এর কাছ থেকে তুমি কিনছো নাকি বিক্রি করছিলে, দেখো তো নূর মামুর কাছ থেকে তুমি কিনছিলা, তার মানে নূর মামুদের কাছ থেকে যদি তুমি কিনে থাকো, ঠিক আছে, তাহলে এখন যে রিটার্ন হয়েছে তার মানে ক্রয় রিটার্ন, মানে ক্রয় ফেরত। কি ফেরত? ক্রয় ফেরত, মানে নূর মামুদেরকে তুমি কিনছিলা, পণ্যতে কোনো সমস্যা হয়েছে তুমি তাকে ফেরত দিয়ে দিছো। কারণ এখানে অনেক সময় রিসিভ ক্রেডিট ফ্রম নূর ট্রেডিং এই জিনিসগুলো দেখে বোঝা যায় না যে এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত। তখন তুমি কীভাবে বুঝবা
দেখো লেখা আছে নূর ট্রেডিং ফর মার্চেন্ডাইজ রিটার্ন 500, মানে 500 টাকা পণ্য রিটার্ন হয়েছে। রিটার্ন মানে কি ফেরত। এখন এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রি ফেরত, তখন এটাকে তোমার ইন্ডিকেট করার জন্য বা এটাকে শিওর করার জন্য তুমি দেখবা যে কোন কোম্পানির নাম লেখা আছে, নূর ট্রেডিং লেখা আছে। তাই নূর ট্রেডিং এর কাছ থেকে তুমি কিনছিলা, তাহলে এটা হচ্ছে ক্রয় ফেরত। তাহলে তুমি যখন পণ্য কিনে ফেরত দাও তখন কি হয় দেখো, তাহলে জুলাই 9 তুমি যদি পণ্য কিনে ফেরত দাও তাহলে ক্রয় ফেরত, তাহলে আমার মার্চেন্ডাইজ আমার প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গেছে, মার্চেন্ডাইজ ক্রেডিট, পণ্য চলে গেছে মার্চেন্ডাইজ ক্রেডিট। কত টাকার পণ্য চলে গেছে, আমার 500 টাকার পণ্য চলে গেছে, তাহলে 500 টাকা মার্চেন্ডাইজ ক্রেডিট। এবং আমি যে তাকে পণ্য নূর ট্রেডিংকে যে আমি পণ্য ফেরত দিচ্ছি, সে আমার অ্যাকাউন্টস পেয়েবল ছিল, সে দায়ী ছিল, আমি তাকে পণ্য ফেরত দেওয়ার জন্য দায়ী কমছে, দায়ী কমলে কি হয়, ডেবিট হয়। তাহলে কত টাকা, 500 টাকা। আবারও বলতেছি, আমি এটা বুঝতে পারছি যে এটা ক্রয় ফেরত, আমি তোমাদের মতো করে বুঝতেছি, আমি তো দেখলে বুঝি যে কোনটা কি ফেরত। আচ্ছা, তোমরা দেখতেছো যে এখানে একটা রিটার্ন লেখা আছে, এখন এটা কি বিক্রয় ফেরত নাকি ক্রয় ফেরত। রিটার্ন মানে কি ফেরত, তাও তোমাকে শিওরের জন্য তোমরা কোম্পানির নামটা দেখবা, কোম্পানির নামটা দেখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে আমরা নূর ট্রেডিং এর কাছ থেকে আমরা পণ্য কিনছি, তাকে পণ্য ফেরত দিচ্ছি, সেই জন্য আমাদের এটা ক্রয় করেছিলাম, এখন ক্রয় ফেরত। তো ক্রয় করার সময় আমাদের মার্চেন্ডাইজ ডেবিট ছিল, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ছিল, ফেরতের সময় উল্টা হবে, তখন কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট। তো আশা করি তোমার 9 নাম্বার বুঝতে পেরেছো, 9 নাম্বার একটু বুঝলে ক্রেডিট লিখে দাও, ঠিক আছে। আচ্ছা, ওকে। আরেকজনে বলছে, রূপায়ণ বণিক বলছে, স্যার আচ্ছা স্যার, এফবিও শিপিং পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে তো ক্রেতা দিবে, তাহলে তো ওইটা জাবেদা করতে হবে না। আচ্ছা, তুমি যে কথাটা বলছো সুন্দর কথা বলছো, কিন্তু এমন অনেক সময় দেখবে যে পণ্য ক্রয় করা আছে, ওইখানে দিয়ে দিব এফবিও শিপিং পয়েন্ট, তখন মানে কি, তাহলে তুমি তখন ক্রেতা, তখন তোমাকে দিতে হবে। আচ্ছা, আমি আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পারছো। তুমি বলছো এফবিও শিপিং পয়েন্ট থাকলে ওটা ক্রেতা দিবে, ওটা জাবেদা করতে হবে না। এখন তুমি জাবেদা তো তখন করবে যখন বিক্রয়ের সময়টা লেখা থাকবে, তোমার জাবেদা করা লাগবে না, কিন্তু ক্রয়ের সময় যদি এটা লেখা থাকে তার মানে তুমি তখন ক্রেতা, তোমাকে আবার এটার জন্য জাবেদা দিতে হবে। এগুলো আস্তে আস্তে শিখে যাবে ইনশাল্লাহ ভাই, কোনো কিছুই থাকবে না, 100-এ 100 আমি শিখাই ফেলবো সব, এ টু জেড ভালো করে বুঝিয়ে শিখাবো, তোমার জন্য কোনো কষ্ট হবে না। আচ্ছা, এরপর আমরা 12 নাম্বার দেখো, 12 নাম্বার, ঠিক আছে, যে 12 নাম্বার দেখো, পেড নূর মোহাম্মদ ট্রেডিং ইন ফুল লেস ডিসকাউন্ট, আমরা ডিসকাউন্টটা লেস করে তাকে টাকা দিচ্ছি। এখন দেখো, নূর মোহাম্মদের কাছ থেকে আমরা কত টাকার পণ্য কিনছিলাম, 10,000 টাকার পণ্য কিনছিলাম, ঠিক আছে। তারপর আমরা 9 তারিখে তাকে 500 টাকা পণ্য ফেরত দিচ্ছি, তাহলে 500 টাকা যদি পণ্য ফেরত দেয়, সে আমাদের কাছে কত পায়, 9,500 টাকা পায়। তাহলে সে আমাদের কাছে বর্তমানে 9,500 টাকা পায়, কি পায়, বর্তমানে সে আমাদের কাছে 9,500 টাকা পায়। এখন সে যে 9,500 টাকা পায়, তার সাথে আমার শর্ত ছিল, কিন্তু সে 10 দিনে তো টাকা দিতে পারলে সে 2% ছাড় পাবে। এখন আমি দেখবো যে আমি কি 10 দিনে তো টাকা দিতে পারছি কিনা, তখন আমি দেখবো যে তার কাছে আমি কত তারিখে কিনছিলাম, জুলাই 3 তারিখে কিনছি, দেখো জুলাই 3 তারিখে কিনছি, জুলাই 3 তারিখে সে আমাকে সময় দিচ্ছে কতদিন, 10 দিন, তাহলে আমি এটার সাথে 10 যোগ করবো, তাহলে কত, 13। তার মানে আমি 13 তারিখের মধ্যে যদি আমি জুলাই 13 তারিখের মধ্যে যদি আমি টাকা দেই, সেক্ষেত্রে সে আমাকে ছাড় দিবে। আবার বলতেছি, নূর মোহাম্মদ ট্রেডিং এ বিক্রি করার সময় আমাকে বলছে যে ভাই, আপনি যদি 10 দিনের মধ্যে টাকা দিতে পারেন, সেক্ষেত্রে আপনি কি 2% ছাড় পাবেন। 10 দিনের মধ্যে কিন্তু বলছে, 10 তারিখ কিন্তু না, এটা দিন। তা 10 দিনের মধ্যে দিতে হলে আমি 2% ছাড় পাবেন। এখন আমি দেখতেছি তাকে আমি 9 তারিখে কি করছি, সরি 12 তারিখে টাকা দিছি। কত তারিখে টাকা দিছি, 12 তারিখে আমি তাকে টাকা দিছি লেস ডিসকাউন্ট। আচ্ছা, তো 12 তারিখে যে আমি টাকা দিলাম, তো আমি এখন দেখবো হিসাব করে যে তার থেকে আমি 3 তারিখে কিনছিলাম, সে আমাকে 10 দিন সময় দিয়েছিল, তো 10 যোগ করে ফেলবা, তার মানে 13 তারিখ, মানে 13 তারিখের মধ্যে টাকা দিলে আমি ডিসকাউন্ট পাবো। সেই জায়গায় আমি 12 তারিখে টাকা দিচ্ছি, আমি কি ডিসকাউন্ট পাবো বলো তো দেখি। এখানে আমি ক্যালকুলেশন করে বের করে ফেলছি যে 13 তারিখের মধ্যে আমি টাকা দিলে ডিসকাউন্ট পাবো, আমি সেই জায়গায় তাকে 12 তারিখে টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আমি কি ডিসকাউন্ট পাবো নাকি পাবো না, বলো দেখি তোমাদের কতটুকু ব্রেন আছে, দেখি তোমাদের কতটুকু ব্রেন আছে, দেখি বলো দেখি। অবশ্যই পাবো, তার মানে আমি ভাবছিলাম তোমরা হয়তো বুঝবা না, রায় কর্মকার কিন্তু বুঝে ফেলছে, যেহেতু বলছে 13 তারিখের মধ্যে টাকা দিলেই পাবো, আমি 12 তারিখে দিছি, তার মানে 12 তারিখ তো 13 তারিখের মধ্যেই, 13 তারিখে দিলেও ডিসকাউন্ট পাবা, 13 তারিখের আগে যে কোনো তারিখে দিলে ডিসকাউন্ট পাবা, তাহলে আমি কিন্তু পণ্য ক্রয় করার ক্ষেত্রে একটা ডিসকাউন্ট এখন পাবো। তা কত ডিসকাউন্ট পাবো, তার 9,500-র মধ্যে আমি কত টাকা ডিসকাউন্ট পাবো, 2% ডিসকাউন্ট পাবো। তো 9,500-এর 2% ডিসকাউন্ট করলে কত হয়, আচ্ছা, তাহলে 9,500-কে আমরা 2% ডিসকাউন্ট করবো, যেহেতু সে আমার কাছে 9,500 পাইবো, তাহলে 9,500 আমি এটাকে 2% যদি ডিসকাউন্ট করি তাহলে কত হয় দেখো,
আচ্ছা, সবাই কিন্তু ভালো বুঝতেছো, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের জন্য কষ্ট করে বুঝাইতে পারতেছি অলরেডি। 190 টাকা আমি ডিসকাউন্ট পাবো। ওকে, তাহলে আমি তাকে এখন কত দিব? তাকে আমি দিব 9,310 টাকা। খেয়াল করে দেখো, 9,500 মধ্যে আমি 190 টাকা ডিসকাউন্ট পাবো। কত পার্সেন্ট? 2%, 190 টাকা আসে। তাই 190 টাকা ডিসকাউন্টে আমি তাকে 9,310 টাকা দেবো। এখন চলো আমি তাকে এটা আমি লেনদেন করি। দেখো, তাহলে আমাদের কত তারিখ এটা? আমাদের তারিখ হচ্ছে 12 তারিখ। এখানে কিন্তু আজকের ক্লাসে কিন্তু অনেক কিছু শিখতে পারবো। যারা মনে করবা যে এই বিষয়গুলো আগের মতো সহজ না, এখানে অনেক কিছু শিখার আছে। তো জুলাই 12, এখন আমি যদি তাকে টাকা দিয়ে দেই তাহলে কিন্তু আমার পাওনাদার কমে যাবে। পাওনাদার কমলে ডেবিট হবে, তাহলে পাওনাদার ডেবিট। ঠিক আছে, পাওনাদার কি ডেবিট। এবং সে যে আমাকে ডিসকাউন্ট দিয়েছে, আমি পণ্য কেনার ক্ষেত্রে ডিসকাউন্ট, পণ্য মানে কি সম্পদ কেনার ক্ষেত্রে ডিসকাউন্ট পাইছি। আমরা কিন্তু এটা ভালো করে শিখে আসছি, অ্যাকাউন্টিং ইকুয়েশনে শিখে আসছি যে সম্পদ কেনার ক্ষেত্রে যে আমি ডিসকাউন্ট পাইছি, ওই ডিসকাউন্টের কারণে সম্পত্তির মূল্য কমছে, এই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, দেখো তোমাদের মনে আছে কিনা, আমি কিন্তু টেবুলার অ্যানালাইসিস আর এটা কিন্তু একই সূত্রে করাচ্ছি, এক সিস্টেমে। আমরা কিন্তু বলেছিলাম যে সম্পদ কেনার ক্ষেত্রে যদি কোনো ছাড় পাই, সে ছাড় সম্পদের মূল্যকে হ্রাস করে। তো আমি যে এখানে 190 টাকা ছাড় পেয়েছি আমার সম্পদ কেনার ক্ষেত্রে, আমার 100 টাকা ছাড় আমার সম্পদের মূল্যকে হ্রাস করে ফেলছে, এই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এবং আমি তাকে কত দিছি? 9,310 টাকা। আমার ক্যাশ টাকা দিছি তাকে, ক্যাশ কত? ক্রেডিট 9,310 টাকা। এখন আমি তাকে 9,310 টাকা দিয়েছি, সে আমাকে ছাড় দিয়েছে 190 টাকা। তাহলে সে আমার পাওনাদার কমে গেল কত? 9,500 টাকা। তা পাওনাদার কমছে 9,500 টাকা ডেবিট। আমি সম্পদ কিনতে গিয়ে ছাড় পাচ্ছি, সম্পদের দাম কমছে, এই জন্য সম্পত্তি ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আর আমার ক্যাশ টাকা চলে গেছে 9,310 টাকা, 9,310 টাকা ক্রেডিট। যারা 12 বুঝতে পেরেছো লেখো স্পেশালি জুলাই 12 ক্লিয়ার। জুলাই 12 ক্লিয়ার। দেখো এখন হয়তো বা তোমাদের কাছে আর জিনিসটা ঝামেলা মনে হবে না। কেন? আমি যেদিন তোমাদেরকে ইকুয়েশন করাইছিলাম, তোমাদের কিন্তু এবার যে পরীক্ষা হয়েছে, এবার কিন্তু পারপিচুয়াল সিস্টেম ইকুয়েশন আসছে। হ্যাঁ, পারপিচুয়াল সিস্টেম ইকুয়েশন আসছে, অনেক মজার অঙ্ক হয়েছে এবার, সব আসছে। তাহলে এই যে পারপিচুয়াল সিস্টেমের ইকুয়েশনের সময় আমি কিন্তু বলেছিলাম যে পণ্য আমি কেনার সময়, পণ্য হচ্ছে সম্পদ, সম্পদ কেনার সময় যদি আমি কোনো ছাড় পেয়ে থাকি, সেটা সম্পত্তির মূল্যকে হ্রাস করে। তো এই ডিসকাউন্টের টাকাকে আমরা কি করেছিলাম? মার্চেন্ডাইজ থেকে হ্রাস করেছিলাম। মার্চেন্ডাইজ হ্রাস করা মানে কি? মার্চেন্ডাইজ ক্রেডিট। সম্পদ কমে যাওয়া মানে সম্পদ ক্রেডিট, এখানে আমরা ক্রেডিট দিয়েছি। তাহলে জুলাই 12 ক্লিয়ার লিখে দাও ভাই। আমার পড়ার একটার সাথে একটা চ্যাপ্টারের সম্পর্ক থাকবে। আজকে তোমরা বিবিএ ফার্স্ট ইয়ার থেকে পড়তেছো, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, প্রত্যেকটা ইয়ারে গিয়া এই একই জিনিস তোমাদের থাকবে, যে জিনিসগুলো আমি শিখাইতেছি। দেখো প্রথম ক্লাসে যে আমি তোমাদেরকে শিখাইছি সম্পদ, দায়, খরচ জিনিসগুলো কি, যারা সায়েন্স বা আর্ট থেকে আসতে পারতো, যারা কমার্সে ছিলা, তুমি খেয়াল করে দেখো এখন আমি সেই জায়গায় আছি। সম্পদ, এই যে দেখো দেনাদার, এটা অ্যাকাউন্টস পে, ও এটা তো অ্যাকাউন্টস পেয়াবল না, আমার এটা আমি কিন্তু পি দিব। অ্যাকাউন্টস পেয়াবল, দায় কমছে ডেবিট, আমার সম্পদের মূল্য কমছে ক্রেডিট, ক্যাশ টাকা সম্পদ কমে গেছে ক্রেডিট। সিম্পল। আচ্ছা শেষ 12 সবাই ক্লিয়ার? তাহলে তো ঝামেলাই নাই। কারণ এগুলা ক্লিয়ার কেন বেশি তাড়াতাড়ি হচ্ছে? কারণ তোমাদেরকে আগে এগুলা কিছু ডোজ দেওয়া হয়েছিল। এরপর হচ্ছে আমি 15 তারিখ, কি 15 তারিখ দেখো লেখা আছে রিসিভ কালেকশন ইন ফুল। আমরা ফুল টাকা কালেকশন করেছি, লেস ডিসকাউন্ট বাদে, ফ্রম কাস্টমার্স বিল অন জুলাই 5। এখন আমরা জুলাই 5-এ চলে যাব। কোথায় যাব? জুলাই 5-এ। চলো তো দেখি জুলাই 5-এ কি হয়েছিল। দেখা যাচ্ছে জুলাই 5-এ আমরা পণ্য বিক্রি করেছিলাম 32,000 টাকা। এটার ব্যয় ছিল কত? 24,000 টাকা। ব্যয় আমাদের কোনো ব্যাপার না, আমরা তাদের কাছে কত পাই? 32,000 টাকা পাই। এখন তাদের কাছে 32,000 টাকা পাওয়ার পরে তাদের কি কোনো পণ্য ফেরত দিছে? না, তারা আমাকে কোনো পণ্য ফেরত দেয় নাই। তার মানে আমি তাদের কাছে 32,000 টাকা পাই। আচ্ছা, তা তাদেরকে শর্ত দিয়েছিলাম, ভাইয়া তোমরা যদি 10 দিনের ভিতরে টাকা দিতে পারো 2% ছাড় দিব। তো আমি দিয়েছিলাম 5 তারিখ। তো 5-এর সাথে 5 তারিখ দিয়েছিলাম, এর সাথে আমি যদি 10 যোগ করি তাহলে 15 তারিখ। তাহলে 15 তারিখের মধ্যে যদি তারা টাকা দিতে পারে আমি 2% ছাড় দিব। তো এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ 15 তারিখের মধ্যেই টাকা দিচ্ছে, তাহলে আমি অবশ্যই তাদেরকে 2% ছাড় দিব। এবং তোমাদেরকে আরেকটা সিক্রেট বলে দেই, যদি কখনো লেস ডিসকাউন্ট লেখা থাকে, ঠিক আছে, যদি কখনো লেস ডিসকাউন্ট লেখা থাকে তখন আর তারিখ হিসাব করবে না, কারণ লেস ডিসকাউন্ট মানেই ছাড় দেওয়া হয়ে গেছে, ছাড় দেওয়া হয়ে গেছে। এখন তোমরা বলতে পারো স্যার আপনি তো বলছেন 10 দিনে দিতে পারলে ছাড় পাবে, এখন যদি এটা 20 তারিখে লেস ডিসকাউন্ট দেয় তাহলে কি ছাড় পাবে? হ্যাঁ, এটাও ছাড় পাবে, কারণ লেস ডিসকাউন্ট মানে কি সে ছাড় পেয়ে যাবে। কেন? এরকম অনেক কাস্টমার থাকে যে ভাই আপনি 10 দিনের ভিতরে টাকাটা দিয়ে দেন, আপনাকে ছাড় দিব। সে 15 দিন পরে আয় বলো, ভাই আমি তো আপনার পুরান কাস্টমার, আপনার পরিচিত, 15 দিন পরে টাকাটা দিচ্ছি, একটু ছাড় দিয়ে দেন আমার কষ্ট করে। আচ্ছা যাও, ছাড় দিয়ে দিলাম। এই একটা সম্পর্কের কিন্তু একটা ছাড় আছে। তো এই জন্য মনে রাখতে হবে, যদি কখনো দেখো যে
আমাদের টাইমের বাইরে আমরা টাকা পেমেন্ট করেছি অথবা আমাদেরকে কেউ টাকা পেমেন্ট করেছে, সেক্ষেত্রে লেস ডিসকাউন্টটা লেখা আছে। এরকমটা হয় না অবশ্য, কিন্তু কখনো যদি দেখো যে লেস ডিসকাউন্ট লেখা আছে অথচ টাইমের বাইরে টাকা দিয়েছে, তারপরও তাকে ছাড় দিতে হবে। আবার আমাদের ক্ষেত্রে তারা আমাকে ছাড় দেবে। মানে এই জিনিসটা একটু সিক্রেটভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কারণ কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা তোমাদের চোখের সামনে পড়বে, তখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে। আশা করি আজকের পর কোনো প্রশ্ন জাগবে না, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কথা হচ্ছে লেস ডিসকাউন্ট লেখা আছে, দ্বিতীয় কথা হচ্ছে সময়ের মধ্যে তারা টাকা দিয়েছে, তাহলে অবশ্যই তারা 32,000 ছাড় পাবে। কত পার্সেন্ট? 2%। তো 32,000 যদি 2% ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে কত টাকা আসে? তাহলে 32,000 ইন্টু 2%, 640 টাকা। তাহলে 640 টাকা কি ছাড় দিয়েছি আমরা, তাহলে কত টাকা দিবে সে? 31,360 টাকা দিবে। চলো, এখন একটা লোক যদি আমাকে আইসা প্রতিষ্ঠানে 31,000 কত কত জানি 15 তারিখ, জুলাইয়ের 15, সে যদি আমাকে 31,360 টাকা দেয়, ছাড় দেওয়ার পরে আমি কিন্তু নগদ টাকা পাবো। এই জন্য আমার ক্যাশ ডিবিট 31,360 টাকা। এবং আমি যে তাকে ছাড় দিয়েছি, এটা হচ্ছে আমার জন্য খরচ। এটা আমার জন্য কি খরচ? আমি যে তাকে ছাড় দিয়েছি, এটা আমার জন্য খরচ। এই খরচটা আমার একটা নর্মাল প্রতিষ্ঠানের খরচ। এটা আমার কিসে খরচ? আমি সেলস করতে খরচ হয়। সেলস ডিসকাউন্ট খরচ হলে কি হয়? ডেবিট হয়। তুমি লাগবে সেলস ডিসকাউন্ট, সেলস ডিসকাউন্ট ডেবিট। খরচ হলে কি হয়? ডেবিট হয়। কত? 640 টাকা। কি হয়? 640 টাকা। এবং আমাদের যে টাকা আমরা দেনাদারের কাছে পাইতাম, আমার দেনাদার এখন কমে যাবে। দেনাদার ক্রেডিট কত? 32,000 টাকা। ঠিক আছে? তাহলে আমাদের ক্যাশ ডিবিট 31,600 টাকা, আর আমার ছাড় দিয়েছি, এটা আমার প্রতিষ্ঠানের জন্য খরচ। আমি 640 টাকা, 2%-এ আমাদের এটা ডিবিট। আর আমরা তার থেকে 31,360 টাকা পেয়েছি, এত টাকা ছাড় দিচ্ছি। টোটালি আমাদের দেনাদার কমছে 32,000 টাকা, 32,000 টাকা ক্রেডিট। এখন তোমাদের মনে সাদা মনে একটা কালা প্রশ্ন হতে পারে, স্যার কেনার সময় আমরা ছাড় দিলাম, সেখানে আমাদের সম্পদের মূল্য কমলো, আর বিক্রি করার সময় ছাড় দিলাম, সেটা আমাদের খরচ বাড়াই দিলেন। কেনার সময় ছাড় পেলাম, সম্পদের দাম কমাই দিলেন, বিক্রি করার সময় ছাড় দিলাম, এটা আবার খরচ দেখালেন। এটা স্যার কেমন? এটাও তোমাদের ইকুয়েশন আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি আবার একবার বুঝাচ্ছি। কেনার সময় আমি এটাকে সম্পদ ধরেছিলাম, সম্পদ ধরা মানে সম্পদের যখন আমি ছাড় পাবো, সেটা সম্পদের মূল্যকে হ্রাস পাবে, এই জন্য মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট। আর বিক্রি করার যখন আমি তাকে ছাড় দিচ্ছি, সেটা আমার লাভের থেকে আমি ছাড় দিচ্ছি। কোনো প্রতিষ্ঠান কখনোই সে লাভের অংশ ছাড়া তাকে ছাড় দিবে না। তো আমি যেহেতু আমার লাভের অংশ থেকে ছাড় দিয়েছি, তাহলে এটা আমার এক ধরনের খরচ, আর খরচ বাড়লে ডিবিট হয়, এই জন্য আমার সেলস ডিসকাউন্ট ডিবিট হয়েছে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। সবাই একটু লেখো জুলাই 15 ক্লিয়ার। সবাই লেখো জুলাই 15 ক্লিয়ার। আর অনেকগুলো অঙ্ক আছে, আশা করি তোমরা এরপরও আস্তে আস্তে হয়ে যাবে। আমরা তো করে ফেলছি প্রায় শেষ, বাকিগুলো বুঝাই দিলেও হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তা জুলাই ক্লিয়ার লিখে দাও, জুলাই 15 ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে? তাহলে আমাদের ক্রয়ের ক্ষেত্রে ছাড় পেলে মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে, আর বিক্রয়ের ক্ষেত্রে ছাড় পেলে এটা আমাদের জন্য খরচ। আমরা এই ছাড়টা কোথা থেকে দিব? আমাদের লাভ থেকে দিব। ওই জন্য আমাদের লাভ কমায় ফেলবে, লাভ কমলে ডিবিট হয়, অথবা আমাদের একটা খরচ বাড়ছে, খরচ বাড়লে ডিবিট হবে। আচ্ছা আচ্ছা, ওই যে একজন লেখছে তন্ময় ঘোষ, আমি এটাই বলতে চাইছিলাম স্যার, এটা আপনি ধরে ফেলছেন। আমি একটা জিনিস, সুন্দর একটা জিনিস আমার ভালো লাগে, তন্ময় কিছু প্রশ্ন করে আমাকে, যে এই প্রশ্নগুলো আমি যখন উত্তর করি তখন সবার এটা সুবিধা হয়, তন্ময় সহ তোমাদের সবার পাশাপাশি জিনিসটা সুবিধা হয়। এটা কিন্তু একটা ভালো জিনিস, এটা একটা ভালো লক্ষণ। ঠিক আছে? তন্ময় যে প্রশ্নগুলো আমাকে করে, প্রশ্নগুলো করার জন্য আমার অনেক ভালো লাগে, যৌক্তিক সম্মত কিছু সে কিছু প্রশ্ন করে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। হ্যাঁ, ওকে, চলে যাবো আমরা পরবর্তী ক্লাস। থ্যাংক ইউ তন্ময় তোমার রিভিউ দেওয়ার জন্য। তুমি যে জিনিসটা মনে মনে বলতে চাইছো সেটা আগে সমাধান করে দিছি, তুমিও আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিও। ঠিক আছে? ওকে, এরপর দেখো লেখা আছে পারচেস মার্চেন্ডাইজ ইন ক্যাশ। আমরা নগদে পারচেস মার্চেন্ডাইজ কিনছি ইন ক্যাশ 13,000 টাকা। তা 13,000 টাকা পার্সেন্ট নগদে যদি কিনি, তাহলে মার্চেন্ডাইজ ডিবিট ক্যাশ ক্রেডিট। তাহলে আমাদের 20 নম্বর কি? মার্চেন্ডাইজ ডিবিট ক্যাশ ক্রেডিট। 20 নম্বর কি? মার্চেন্ডাইজ ডিবিট ক্যাশ ক্রেডিট। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের 21 তারিখ। তাহলে আমরা 20 নম্বর একটু লিখে ফেলি, এটা যেহেতু সহজ, তারপর একটু লিখে নিচ্ছি। মার্চেন্ডাইজ ডেবিট কত টাকা? 13,000 টাকা ক্যাশ ক্রেডিট। স্টুডেন্ট যে প্লাস পাবে না, তোমার এই প্লাস না পাওয়ার এখানে কোনো নমুনা আছে?
এক স্টুডেন্ট বলছে যে আপনার ক্লাস করে পরীক্ষা ভালো হবে না, এটা কি বলা যায়? এখন বিষয়টা হচ্ছে এই প্লাস তোমরাই খেয়াল করতে হবে, এই প্লাস না পাওয়ার মতো কি আছে এখানে? তোমাদের যেভাবে বুঝাচ্ছি পড়াচ্ছি তোমাদের কাছে পানির মতো লাগতেছে। তাহলে আমরা 21 তারিখে কি করছি, সরি 20 তারিখে আমরা মার্চেন্ডাইজ কিনছি ক্যাশ টাকা দিয়ে, মার্চেন্ডাইজ ডিবিট আমাদের সম্পদ আসছে, আবার সম্পদ নগদ টাকা কমে গেছে, তাহলে মার্চেন্ডাইজ ডিবিট ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এরপর 21 তারিখে দেখো কি লিখছে। 21 তারিখে বলছে, সরি 21 তারিখে বলছে রিসিভ রিফান্ড ফ্রম দ্য সাপ্লায়ার অন ক্যাশ পারচেজ অফ জুলাই 20 তারিখ 600 টাকা। এখানে কি বলছে দেখো, রিসিভ রিফান্ড। রিফান্ড বলতে কি বোঝানো হয় জানো? যে আমরা যে টাকা দিয়েছি সে টাকা আবার পুনরায় আমাদের কাছে চলে আসছে, কথা বুঝছো? অথবা আমরা কারো কাছ থেকে টাকা নিয়েছি, সে টাকা পুনরায় আমরা তাকে দিয়ে দিছি। রিফান্ড বলতে কি, রিফান্ড বলতে হচ্ছে ফেরত দিয়ে টাকা দিয়ে নেওয়া, ফেরত দিয়ে দিয়ে টাকা নেওয়া। তাহলে আমরা এখানে রিসিভ রিফান্ড, রিসিভ মানে কি আমরা রিফান্ড মানে আমরা টাকা পেয়েছি ফ্রম সাপ্লায়ার। সাপ্লায়ার মানে কি যারা আমাদেরকে পণ্য বিক্রি করে তাদেরকে সাপ্লায়ার বলা হয়, যারা আমাদের কাছে পণ্য সাপ্লাই করে তাদেরকে সাপ্লায়ার বলা হয়, ঠিক আছে? তো সাপ্লায়ার কাছ থেকে আমরা টাকা পেয়েছি ফর পারচেজ অন জুলাই 20। জুলাই 20 মানে কি আরেকটু কনফার্ম হয়ে গেলাম যে পারচেজ মার্চেন্ডাইজ অন ইন ক্যাশ 13,000 টাকা। আমরা যে 13,000 টাকার মার্চেন্ডাইজ কিনছি একটু আগে জুলাই মাসের 20 তারিখে, ওইখান থেকে আমাদের কিছু পণ্য হতে সমস্যা হয়েছিল, তো রিসিভ রিফান্ড ফ্রম সাপ্লায়ার, আমরা সাপ্লায়ার থেকে টাকা আমরা রিটার্ন করে ফেলছি অন ক্যাশ পারচেজ জুলাই 20 তারিখে 600 টাকা। মানে হচ্ছে আমরা 600 টাকা তাদের থেকে নিয়ে নিছি আর তাদের পণ্য ফেরত দিয়ে দিছি, কথা বুঝছো? এখন আমরা যদি পণ্য বিক্রি করি সেক্ষেত্রে যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে মার্চেন্ডাইজ যদি ডিবিট হয়, ক্যাশ ক্রেডিট হয়, আবার এই পণ্য যদি আমরা রিফান্ড করে ফেরত দিয়ে দিই তাহলে আমাদের অবশ্যই আবার ক্যাশ টাকা আমাদের কাছে চলে আসবে। এই জন্য ক্যাশ ডিবিট 600 টাকা আর মার্চেন্ডাইজ ক্রেডিট কত? 600 টাকা, ঠিক আছে? আমরা পণ্য কিনেছিলাম, আমাদের মার্চেন্ডাইজ ডিবিট ক্যাশ ক্রেডিট, আবার এই পণ্য রিফান্ড করে ফেরত দিয়ে দিছি। এখানে রেফারেন্সও দেওয়া আছে যে জুলাই 20, তার মানে কি পণ্য ফেরত দিয়ে টাকা নিয়ে নিছি, টাকা পেলে আমাদের ক্যাশ টাকা ডিবিট, আমাদের পণ্য চলে গেছে, সম্পদ চলে গেছে ক্রেডিট। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নাই, 20-21 তোমরা পারবা। ওকে, তাহলে 20-21 ক্লিয়ার, ঠিক আছে? ওকে, দেখ ভাই তোমরা যে যেখানেই ক্লাস করো ভাই, বুঝছো? তোমরা 11 ক্লাস একাডেমি ক্লাসের কথা তোমাদের মনে থাকবে। তোমরা যখন কোনো সময় ইনকোর্স পরীক্ষা দিতে চাইবা অথবা বড় বোর্ড পরীক্ষায় ফাইনাল দিতে চাইবা, এই যে আমি বুঝাইতেছি আমার কথাগুলো তোমাদের কানে বাজবে, এই কথাগুলো বলে দিলাম, কথাটা মনে রাখো। এই আমার কথা তোমাদের কানে বাজবে যে স্যারে তো এই কথাটা বলেছিল, মানে তোমার তখন তুমি একটা মুচকি হাসি দিবা আর মনে করো লিখবা আর আমার কথা মনে পড়বা। কেন? কারণ তুমি যদি শুধু আমার ক্লাসই করে থাকো, সেক্ষেত্রে তুমি যদি অনেক প্রাণবন্তভাবে বুঝে থাকো, আমার কথা তোমার পরীক্ষার হলে যে কোনো সময় পরীক্ষা দিবা অথবা যে কোনো সময় প্রশ্ন নিয়ে বসবা, আমার চেহারা তোমার চোখে ভাসবে, আমার কথা তোমার কানে ভাসবে। ইনশাল্লাহ বলে দিলাম, কথা মিলাই নিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব পরবর্তী, দেখো 25 তারিখ। তো 25 তারিখ কি লিখছে? সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ। আমরা নগদে 12,000 টাকা পণ্য বিক্রি করছি, তা মার্চেন্ডাইজ সোল্ড হ্যাড কস্ট 2,000 টাকা। ওই মার্চেন্ডাইজের কষ্ট হচ্ছে 2,000 টাকা। তো এটা আমরা জানি বিক্রি করছি, তারা যাবে তা দিচ্ছি তারা। জুলাই 25 তো বিক্রি করছি আমাদের ক্যাশ টাকা, তার মানে ক্যাশ টাকা আসছে, ক্যাশ ডেবিট কত? 12,000 টাকা। সেলস ক্রেডিট কত? 12,000 টাকা। তো আমরা জানি বিক্রির জন্য আমাদের 2টা জায়গাতে দিতে হবে, মুখস্থ না, গত ক্লাসে বুঝিয়ে দিছি। তারপরে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ব্যয় হচ্ছে 2,000 টাকা, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হচ্ছে কত? 2,000 টাকা। তো আশা করি তোমরা 25 তারিখে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমাদের কাছে থাকতেছে 26 তারিখ, পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ 1500 টাকা। আমরা 1500 টাকার মার্চেন্ডাইজ ক্যাশ কিনেছি, তাহলে এটা আমাদের আরও সহজ, 26। তাহলে মার্চেন্ডাইজ ডেবিট 1500 টাকা আর কত? ক্যাশ ক্রেডিট 1500 টাকা। আচ্ছা, তা আমাদের বাকি থাকে 29 নাম্বার। তা 29 নাম্বার যদি আমাদের 29 নাম্বার হচ্ছে সেলস রিটার্নের, এটা দেখো। তা 29 নাম্বার বাকি থাকে, তাহলে এখন আমরা 29 নাম্বারটা একটু দেখি। দেখো বলতেছে মেড রিফান্ড টু ক্যাশ কাস্টমার। এখানে বলতেছে মেড রিফান্ড, আমরা টাকা রিফান্ড করেছি টু কাস্টমার, টু ক্যাশ কাস্টমার, কাস্টমারকে আমরা টাকা দিয়ে দিছি ফর ডিফেক্টিভ মার্চেন্ডাইজ, দূষিত পণ্য বা ক্ষতিকর পণ্য অথবা ডিফেক্টিভ মানে কি ত্রুটিযুক্ত পণ্য 300 টাকা। দ্য রিটার্ন অফ মার্চেন্ডাইজ হ্যাড কস্ট কত? 180 টাকা। তার মানে মার্চেন্ডাইজের পণ্যের পাশাপাশি ব্যয় দেওয়া, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমরা কি সরাসরি আমি বুঝাই, মেড রিফান্ড আমরা টাকা রিটার্ন করেছি টু ক্যাশ নগদ টাকা, কাস্টমার
ক্যাশ কাস্টমার মানে নগদ কাস্টমার, ফর দ্য ডিফেক্টিভ মার্চেন্ডাইজ, ত্রুটিযুক্ত পণ্য ছিল, সেই জন্য আমরা তাকে সে আমাদেরকে পণ্য ফেরত দিছে, আমরা তাকে টাকা রিটার্ন করে দিছি যে ভাই আপনি টাকা নিয়ে যান, পণ্য দিয়ে যান। কত টাকার পণ্য ছিল? 300 টাকা। এবং আমি যে তার কাছে বিক্রি করেছিলাম সে পণ্য রিটার্ন অফ দ্য মার্চেন্ডাইজ, ওই পণ্যের ব্যয় ছিল কত? 180 টাকা। তার মানে আমরা যখন সেলসের ক্ষেত্রে 2টা জাবেদা দেই, সেলস রিটার্নের ক্ষেত্রেও 2টা জাবেদা দিতে হবে, ঠিক আছে? তা আমি সেলসের জাবেদাটা উপরে দেওয়া আছে, এটা সেম উল্টাটা হবে। সেলসের ক্ষেত্রে যা হবে এটা সেম উল্টাটা হবে। কত তারিখ? 29 তারিখ, ঠিক আছে? তাহলে 29 তারিখ দেখো, তাহলে আমাদের কি প্রথম কথা হচ্ছে আমরা তাকে টাকা দিয়ে দিছি। আমরা যদি তাকে টাকা দিয়ে দিই তাহলে আমাদের কি সেলস রিটার্ন, আমাদের সেলস ছিল সেলস রিটার্ন, আমাদের সেলস কমে গেছে। আমাদের সেলস রিটার্ন হলে, সেলস হলে আয় বাড়ে, আয় বাড়লে ডেবিট হয়, সরি আয় বাড়লে ক্রেডিট হয়, আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। এখন আমি যদি তাকে রিটার্ন দিয়ে দেয় তাহলে আমার আয় কমে গেছে, এই জন্য সেলস রিটার্ন ডেবিট। কত টাকার পণ্য ছিল? 300 টাকা, এই যে 300 টাকা, ঠিক আছে? এবং সে আমার থেকে নগদে কিনেছিল, আমি নগদ টাকা তাকে দিয়ে দিচ্ছি, আমার ক্যাশ ক্রেডিট। তুমি সেম উল্টা, প্রথমটার উল্টা দেখছো, 300 টাকা। ওকে, এখন কস্টে, তাহলে কস্টে আমাদের আগে কি ছিল? কস্ট অফ গুডস ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট। তাহলে এখন আমাদের কি হবে? আমাদের প্রতিষ্ঠানে পণ্য চলে আসছে, মার্চেন্ডাইজ চলে যেহেতু আমি তাকে টাকা দিচ্ছি, সে আমাকে পণ্য দিয়ে দিচ্ছে, মার্চেন্ডাইজ ডেবিট, আমাদের পণ্য চলে আসছে সম্পদ। তাহলে মার্চেন্ডাইজ ডেবিট কত? 180 টাকা ছিল, এই যে দেখো 180 টাকা। আর কস্ট অফ গুডস ক্রেডিট, কস্ট অফ গুডস ক্রেডিট 180 টাকা। তার মানে আমাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যেমন যাবো হয় ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, রিটার্নের ক্ষেত্রে সেম, সেলস রিটার্ন ডেবিট, ক্যাশ ক্রেডিট, উল্টা। আবার কস্ট অফ গুডস ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এখানেও সেম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস ডেবিট। ওকে, যারা সম্পূর্ণ সব কিছু বুঝতে পেরেছো অর্ডার লেখো, যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে সেলসের যাবে যা হবে সেলস রিটার্নের উল্টা হবে, পারচেজের যা হবে পারচেজ রিটার্নের তার উল্টা হবে। এর থেকে ব্যতিক্রম কোনো কিছুই না, এটা কোনো প্যারাদায়ক কোনো বিষয় না, একদম ইজিলি ভাবে তুমি বুঝতে পারবা। আচ্ছা, তো সবাই অল ডান লিখে দাও, আমি প্রত্যেকের কমেন্ট পড়বো। আফনান অল ডান, প্রত্যেকের কমেন্ট আমি পড়বো, সবাই যারা যারা আছে একটু অল ডান লিখে দাও। আফনান অল ডান। তাহলে তোমরা 3 নম্বর অঙ্কটা করবা, যেটা করাইছি, 4 নম্বর করবা, 5 নম্বর করবা। ভাই তুমি মনে করো 3 করেছো সব পারো, 4 করেছো 2টা পারো না, 5 করেছো 3টা পারো না, কোনো সমস্যা নেই। এরকম 1টা 2টা জাবেদা না পারলে আমি আছি, আমি সমাধান করে দেবো, প্রত্যেকটা চ্যাপ্টার আমি সমাধান করে দেবো, কোনো কিছু নিয়ে তোমরা টেনশন করো। তোমরা জাস্ট আমাকে জানাইবা যে স্যার আমি এত এত পারি না। তাহলে তানবিরাহি অল ডান, মেহেদি হাসান, সৌরভ অল ডান, রূপায়ণ বণিক অল ডান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো বুঝতে পেরেছো সবাই, এটাই আমি অনেক খুশি। আচ্ছা, তাহলে তোমরা এইচডাব্লিউ গুলো করো, এই 3 4 5 এইচডাব্লিউ গুলো করবা। এই এইচডাব্লিউর মধ্যে যদি কোনো অঙ্ক না পারো, কোনো কিছু না বুঝো, সমস্যা নেই, আমি করে দিব পরবর্তী সলভ ক্লাসে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম। শীটটা তোমরা পেয়ে যাবা।